শক্তিশালী বিরোধী দল না থাকলে প্রশ্নবিদ্ধ হতে পারে দেশের রাজনৈতিক ভবিষ্যৎ। সরকারকে দায়িত্বশীল ভূমিকা রাখার পরামর্শ বিশ্লেষকদের। বিদেশিদের কাছে নালিশ করা ছাড়া বিএনপির আর কোনো কাজ নেই বললেন কাদের। দেশের লোকের কাছে তো অনেক বলেছে, এখন বিদেশিদের কাছে তারা নালিশ করে যাচ্ছে, তো সেটা তাদের পুরনো অভ্যাস। জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে মন্তব্য ফখরুলের। বাংলাদেশের রাজনীতিতে একটা দীর্ঘস্থায়ী ক্ষত সৃষ্টি করলো, একটা অন্ধকার যুগে প্রবেশ করলো এবং বাংলাদেশ গণতন্ত্রবিহীন হলো। গণফোরামের নির্বাচিত সদস্যদের সংসদে যাওয়ার ব্যাপারে ইঙ্গিত দিলেন ডক্টর কামাল। আমরা যেহেতু ঐক্যর পক্ষে সবসময় বলে এসেছি, করে এসেছি, নীতিগতভাবে আমি মনে করি ঐক্যকে রাখার পক্ষেই আমরা সিদ্ধান্ত শেষ পর্যন্ত নেব। দল পুনর্গঠনের পরই আন্দোলনে যাওয়ার পরামর্শ বিএনপি তৃণমূল নেতাদের। এবং জননন্দিত রাজনীতিবিদ সৈয়দ আশরাফের মরদেহ ঢাকায় সংসদ প্লাজায়, কিশোরগঞ্জ, ময়মনসিংহে জানাজা শেষে বনানীতে দাফন কাল। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সন্ধ্যা সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক শিরোনাম। পুরোটা খবরেই আপনাদের সঙ্গে রয়েছি আমরা দুজন, আমি সাফিনা আহমেদ তরি এবং আমি সঞ্জিদা হক। বিস্তারিত সংবাদ। গেল 10 বছরের মতো আসছে নতুন সরকার ব্যবস্থায় থাকছে না কোনো শক্তিশালী বিরোধী দল। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এমন পরিস্থিতি গণতন্ত্রের পাশাপাশি প্রশ্নবিদ্ধ করতে পারে দেশের রাজনৈতিক ভবিষ্যৎকেও। তবে দায়বদ্ধতার জায়গায় যদি সরকার ঠিক থাকে তাহলে শঙ্কার কোনো কারণ থাকবে না বলে মত তাদের। মারুফ রেজার রিপোর্ট। কেবল সরকারি দল বলে নয়, যে কোনো দলের ভুল ভ্রান্তি দেখিয়ে দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা পালন করে বিরোধী দল। রাজনৈতিক ধারায় যা নিয়ামক হিসেবে কাজ করে দেশে গণতান্ত্রিক ধারা টিকে রাখার। কিন্তু দেশের রাজনীতিতে এমন বিরোধী দল ছিল না গেল 10 বছরে। চিত্তে শপথ। একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও একক গরিষ্ঠতা পেয়েছে আওয়ামী লীগ, যেখানে দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে তাদের শরিক জাতীয় পার্টি। এবারও সংসদে বিরোধী দল হিসেবে থাকছে তারা। মহাজোটের হয়ে নির্বাচন করার পাশাপাশি অতীতে বিরোধী দল হিসেবে জাতীয় পার্টির ভূমিকায় প্রশ্ন উঠেছে, এবার বিরোধী দল হিসেবে কতটা শক্তিশালী হবে তারা। যেহেতু সবাই মহাজোটের অংশ ছিল, সেই বিশাল নির্বাচন বিজয়ের ঘোটের তারা অংশ, তো সেই হলে একটা কৃতজ্ঞতা বোধ থাকাটাই স্বাভাবিক। অতএব একটা সীমিত বিরোধিতা থাকবে। এই সীমিত বিরোধিতাটা যথেষ্ট কিনা সেটা দেখতে হবে। যদি বিরোধী দল না থাকে, সরকারের একপাক্ষিক সিদ্ধান্ত হয়, সেদিক থেকে বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ প্রশ্নবিদ্ধ হয়ে গেল। বাংলাদেশের ক্ষেত্রে সমস্যার বড় কারণটি হচ্ছে এখনো পর্যন্ত দল এবং সরকার পৃথক নয়, একাকার। তবে তারা বলছেন, গতানুগতিক ধারা থেকে যদি সরকার বেরিয়ে আসতে পারে বা শতভাগ দায়িত্ব নিয়ে দেশ চালাতে সক্ষম হয়, তাহলেই টিকে থাকবে গণতান্ত্রিক ধারা। সরকার যদি নিজস্ব দায়বদ্ধতা থেকে গণতান্ত্রিক নিয়ম কানুন মেনে চলে, তখন কিন্তু পরিস্থিতি গণতান্ত্রিক হতে বাধ্য। বিজয় বেড়েছে, পরিসর কমেছে, তো সেই পরিসরে তারা ওনাদেরকে পুরোটাই 100% দায়িত্ব নিয়ে এখন দেশ চালাতে হবে। আগে কিছুটা হলেও অন্যদের ঘাড়ে চাপানো যেত, এখন কার ঘাড়ে চাপানো যাবে। বিশ্লেষকরা বলছেন, অন্তত নিজের স্বার্থে সরকারের উচিত দলের অপরাধীদের লাগাম টেনে বিরোধীদের সুযোগ করে দেয়া। কারণ হিসেবে তারা বলছেন, সত্যিকারের বিরোধী দলের অভাবে বেপরোয়া হয়ে উঠতে পারেন সরকারি দলের নেতাকর্মীরা। ইংরেজিতে একটা কথা আছে, পাওয়ার করাপ্টস, অ্যাবসলিউট পাওয়ার করাপ্টস অ্যাবসলিউটলি। মারফরিজা, আরটিভি, ঢাকা। বিএনপি আন্দোলন ও নির্বাচনে চরম ব্যর্থ উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনে পরাজিত হয়ে এখন কূটনীতিকদের কাছে নালিশ করা ছাড়া বিএনপির আর কোনো পথ খোলা নেই। সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন। ওবায়দুল বলেন, বিদেশিদের কাছে নালিশ করা বিএনপির পুরনো অভ্যাস। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের বিষয়ে তিনি বলেন, মির্জা ফখরুলও একজন ব্যর্থ রাজনীতিক। তিনি বিদেশিদের কাছে অসংলগ্ন কথা বলেছেন। জনগণই নির্বাচনে জয়ের মূল শক্তি জানিয়ে দেশবাসীকে আওয়ামী লীগের পাশে থাকার জন্য সাধুবাদ জানান ওবায়দুল কাদের।
দেশের লোকের কাছে তো অনেক বলেছে, এখন বিদেশিদের কাছে তারা নালিশ করে যাচ্ছে, তো সেটা তাদের পুরনো অভ্যেস। আর মির্জা ফখরুল যেসব কথাবার্তা বলছেন, এটা আন্দোলন ও নির্বাচনে ব্যর্থ একজন রাজনীতিকে অসংলগ্ন সংলাপ। একদলীয় শাসন ব্যবস্থার কারণে দেশ অন্ধকার যুগের দিকে যাচ্ছে বলে অভিযোগ করলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে নোয়াখালীর সুবর্ণচরে গণধর্ষণের শিকার গৃহবধূকে দেখতে যান জাতীয় ঐক্যফ্রন্ট নেতারা। জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ওই গৃহবধূর খোঁজ খবর নেন তারা। পরে মির্জা ফখরুল বলেন, নির্বাচনের আগে ও পরে সহিংসতার মাধ্যমে জনগণের অধিকার হরণ করা হয়েছে, এর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। আসম আব্দুর রব সহ জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা এ সময় তার সঙ্গে ছিলেন। বাংলাদেশের রাজনীতিতে একটা দীর্ঘস্থায়ী ক্ষত সৃষ্টি করলো, একটা অন্ধকার যুগে প্রবেশ করলো এবং বাংলাদেশ গণতন্ত্রবিহীন হলো। একদলীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করবার তাদের যে নীল নকশা, সেই নীল নকশা বাস্তবায়িত করার দিকেই তারা এগিয়ে গেল। এদিকে গণধর্ষণের শিকার গৃহবধূর চিকিৎসা ব্যয়, পরিবারের পুনর্বাসন ও আইনি সহায়তার দায়িত্ব নিয়েছেন নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী এমপি। শুক্রবার বিকেলে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ওই গৃহবধূর সঙ্গে দেখা করেন জেলা আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল। এ সময় একরামুল করিম চৌধুরীর পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়ার পাশাপাশি যাবতীয় দায়িত্ব নেওয়ার ঘোষণা দেওয়া হয়। গত ৩০ ডিসেম্বর রাতে গণধর্ষণের শিকার হন ওই গৃহবধূ। এই ঘটনায় জড়িত ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে হত্যা করো, আমরা আইনের সুষ্ঠু নির্বাচন খেয়াল খুশির বিষয় না, সংবিধানের অধিকার। সরকার একের পর এক সংবিধান ভঙ্গ করে গুরুতর সংকট সৃষ্টি করছে, এতে সবাই উদ্বিগ্ন। এমন কথা বললেন ডক্টর কামাল হোসেন। বিকেলে রাজধানীর তোপখানায় গণফোরামের বর্ধিত সভা শেষে তিনি এসব কথা বলেন। ৩০ ডিসেম্বরের নির্বাচিত কেউই জনপ্রতিনিধি নয় এমন দাবি করে নির্বাচন প্রত্যাখ্যান করে গণফোরাম। নোয়াখালীর সুবর্ণচরের ওই নারী ধর্ষিত হননি, ধর্ষিত হয়েছে জনগণের সাংবিধানিক ভোটের অধিকার, ধর্ষিত হয়েছে গণতন্ত্র বলেও মন্তব্য করে দলটি। এ সময় ডক্টর কামাল জানান, গণফোরামের নির্বাচিত সংসদ সদস্যদের সংসদে যাওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিবে দলীয় ফোরাম, তবে সেটা ইতিবাচক হবে বলে ইঙ্গিত দেন। সরকার একটার পর একটা সংবিধানের বিধানগুলোকে ভঙ্গ করে যাচ্ছে। একে তো নির্বাচিত সরকার না, এই নিয়ে তো প্রশ্ন ওঠে। তারপরে যে দায়িত্ব পালন করে সেটা সংবিধানের অমান্য করে গুরুতর একটা সংকট সৃষ্টি হয়, সে ব্যাপারে আমরা সবাই উদ্বিগ্ন। যতটুকু বলতে পেরেছি সিদ্ধান্ত আগে, সেটা ইতিবাচকের মধ্যে। আমরা যেহেতু ঐক্যর পক্ষে সবসময় বলে এসেছি, করে এসেছি, নীতিগতভাবে আমি মনে করি ঐক্যকে রাখার পক্ষেই আমরা সিদ্ধান্ত শেষ পর্যন্ত নেব। একাদশ সংসদ নির্বাচনে বিএনপির ব্যাপক ভরাডুবির পর দলের তৃণমূল নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে হতাশা ও অনিশ্চয়তা। এ অবস্থায় সামনের দিনে দল পুনর্গঠন ও পরিকল্পনা ঠিক করে আন্দোলনে যাওয়ার উপর জোর দেন দলটির নেতারা। এদিকে আওয়ামী লীগের মতে সংসদে না থাকলে ভবিষ্যৎ একেবারেই জনবিচ্ছিন্ন হয়ে পড়বে বিএনপি। রিপোর্ট করছেন এহতেরামুল হক। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ের পর শপথ গ্রহণ করেন আওয়ামী লীগ সহ বিভিন্ন দল ও স্বতন্ত্র প্রার্থীরা। তবে ফলাফল প্রত্যাখ্যান করে শপথ নেননি বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টের 7 সংসদ সদস্য। শপথের দিন পুনরায় নির্বাচনের দাবিতে ইসির কাছে স্মারকলিপি দেয় সরকার বিরোধী জোটটি। তবে বিএনপি শপথের বিপক্ষে থাকলেও দলটির একটি অংশ সংসদে যোগ দেওয়ার পক্ষে। তারা বলছেন, এ মুহূর্তে এমন সিদ্ধান্ত নেওয়া যাবে না যাতে ভবিষ্যতে দল ক্ষতিগ্রস্ত হয়। তারা মনে করেন, সংসদের ভিতরে বাইরে সরব থেকেই দেশ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন আদায় করতে হবে। সেই সঙ্গে দল গুছিয়ে আগামীতে আন্দোলনে যাবার পক্ষেও মত দেন এই নেতা। আমাদের আন্দোলন এমনভাবে আসবে যে এটাকে যে বৃহৎ আকার আন্দোলন না করতে পারি, তাহলে কিন্তু আমরা এগোতে পারবো না। আমি মনে করি এটা সম্ভব, তবে কৌশলগত আন্দোলন। সংসদে যেতে হলে আগে কাজগুলো আগে করতে হবে। আগের কাজগুলো এগুলো করার পরে শপথ আরো সময় আসছে, 90 দিন পর সময় শেষ হয়ে যাবে।
কিন্তু বিএনপিতে আমরা আরো কিছু কাজ সংগঠনমূলক গঠনতন্ত্রমূলক কাজগুলো করতে পারি, তাহলে এগোতে পারবো। এদিকে আওয়ামী লীগ মনে করে ঐক্যফ্রন্টের 7 বিজয়ী প্রার্থীর সংসদে থাকা না থাকার সিদ্ধান্ত জোটের, তবে বিএনপি সংসদে থেকেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করেন দলটির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী। ভোটে অংশগ্রহণ করেছি, এটা জনগণ যাকে ভোট দিয়েছে নির্বাচিত হয়েছে, তাদের যারা নির্বাচিত হয়েছে জনরায়ের প্রতি সম্মান দেখে তাদের সংসদে যাওয়া উচিত বলে আমি মনে করি। যদি তারা না যায় তাহলে ভবিষ্যতের নির্বাচনী পলিটিক্সে তাদের পরিণাম আরো ভয়াবহ হবে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে 298 আসনের মধ্যে 288টিতে জয় পেয়েছে মহাজোট, অন্যদিকে 7টি আসনে জয় পায় ঐক্যফ্রন্ট। এহতেরামুল হক, RTV, ঢাকা। জাতীয় পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙাকে বিরোধী দলীয় চিফ হুইপ করার অনুরোধ জানিয়েছেন পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে জাতীয় সংসদের স্পিকারের কাছে একটি চিঠি পাঠিয়েছেন তিনি। চিঠিতে এরশাদ বলেছেন, একাদশ জাতীয় সংসদে প্রধান বিরোধী দল হিসেবে দায়িত্ব পালন করবে জাতীয় পার্টি। বিএনপি সরকারের সময় নোয়াখালীর সেনবাগের কোনো উন্নয়ন হয়নি উল্লেখ করে নোয়াখালী 2 আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ মোর্শেদ আলম সেনবাগকে আধুনিক নগরী হিসেবে গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেছেন। একই সঙ্গে নিজের সংসদীয় এলাকার সব সমস্যা সমাধানের আশ্বাস দেন তিনি। সকালে রাজধানীর কারওয়ান বাজারে আরটিভি কার্যালয় পরিদর্শনে এসে এই আশাবাদ ব্যক্ত করেন আরটিভির চেয়ারম্যান মোর্শেদ আলম এমপি। এ সময় নিজের সংসদীয় এলাকার রাস্তাঘাট উন্নয়ন সহ 100% বিদ্যুৎ সুবিধা নিশ্চিত করার কথাও জানান তিনি। এর আগে আরটিভির প্রধান নির্বাহী সৈয়দ আশিক রহমান তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। ডেপুটি হেড অফ নিউজ মামুনুর রহমান সহ আরটিভি পরিবারের সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন। একাদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করছি আমি, মানুষ ভোট দিছে। 40 বছর আওয়ামী লীগ এমপি ছিল না, এই যারা জনাবদ্দিন ফারুক ছিল 20 বছর, সে এমন কোনো কাজে করে নাই। তো মানুষের আশা সেনবাগকে সুন্দরভাবে গড়ে তোলা। আমারও আশা সকল রকম অবকাঠামোগত যত কাজগুলি আছে, ব্রিজ, কালভার্ট, রাস্তাঘাট, বিদ্যুৎ 94% হয়ে গেছে। উন্নয়নের ছোঁয়া কিন্তু সেনবাগও লাগছে এবং এই 5 বছরে কিন্তু বাংলাদেশ আরো অনেক উন্নতি করবে, আরো অনেক ডেভেলপ করবে। চেষ্টা করবে ইনশাল্লাহ আমার সমস্ত অভিজ্ঞতা দিয়ে এলাকার উন্নয়ন করা, আইন শৃঙ্খলা ঠিক রাখা, মাদক মুক্ত সেনবাগ গড়ে তোলা। 40% কমাইতে পারছি, তা আশা করি এবার পুরো নির্মূল করবে। আর সেনবাগের অসমাপ্ত কাজগুলি সবগুলি ইনশাল্লাহ আমি শেষ করব। সেনবাগের মানুষের সুখ দুঃখের সাথে আমি থেকে কাজ করে যাব। আওয়ামী লীগ নেতা ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের মরদেহ সন্ধ্যায় ঢাকায় আনা হয়েছে। সন্ধ্যা 6টায় ব্যাংকক থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সৈয়দ আশরাফের মরদেহ আগামীকাল বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে। এর আগে রাজধানী সহ কিশোরগঞ্জের শোলাকিয়া মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে। রাতে মরদেহ রাখা হবে সম্মিলিত সামরিক হাসপাতালের হিমঘরে। রোববার সকাল 10:30টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সৈয়দ আশরাফের জানাজা হবে। এরপর হেলিকপ্টারে করে মরদেহ নেওয়া হবে সৈয়দ আশরাফের গ্রামের বাড়ি কিশোরগঞ্জে। দর্শক, আপনাদেরকে যেমনটি জানাচ্ছিলাম, এই মুহূর্তে বিমানবন্দর থেকে সৈয়দ আশরাফের কফিন সরাসরি নিয়ে যাওয়া হচ্ছে তার সরকারি বাসভবন বেলি রোডে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী নাজিব ফরাইজি, তার সঙ্গে যুক্ত হব। নাজিব, আমরা জানি সৈয়দ আশরাফের মরদেহের কফিন সরাসরি বেলি রোডে তার বাসভবনে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে আনুষ্ঠানিকতার জন্য তারা সবাই প্রস্তুত রয়েছেন কিনা, এবং আমরা জানি কিছুক্ষণ পর CMH এর সরকারি হিমাগারে নিয়ে যাওয়া হবে তার লাশটি। সেই প্রক্রিয়াটি সম্পন্ন হতে কতক্ষণ লাগতে পারে, কি মনে হচ্ছে? আমাদেরকে সবশেষ খবরগুলো জানান। তরিব, আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের মরদেহ কিন্তু এই তার 21 বেইলি রোড বাসার সামনে চলে এসেছে। তো তার মরদেহ কফিন বহনকারী গাড়িটি কিন্তু কিছুক্ষণের ভেতরেই এই জায়গাটিতে, আমি যেই জায়গাটিতে দাঁড়িয়ে আছি এর ঠিক পেছনে এখানে রাখা হবে। আর
তার এই যে তার গাড়িটি যে তাকে যে নিয়ে আসা হচ্ছে তার মরদেহ, এই খবরটি ছড়িয়ে পড়ার পর থেকেই এখানে কিন্তু তার শুভাকাঙ্ক্ষী, তার তিনি যেই নির্বাচনী এলাকা সেই কিশোরগঞ্জের মানুষ, সরকারের বিভিন্ন পর্যায়ের মন্ত্রী সচিব থেকে শুরু করে শুভাকাঙ্ক্ষী শুভানুধ্যায়ীরা তারা কিন্তু এখানে ভিড় জমিয়েছেন এবং যেই মানুষ এসেছেন তাদের সংখ্যা কিন্তু সংখ্যায় তারা অনেক বেশি এবং এই মানুষগুলো সৈয়দ আশরাফুল ইসলাম তিনি যে মানুষ ছিলেন তার প্রতি একটু শ্রদ্ধা জানাতে তারা এখানে এসেছেন এবং তারা জানেন যে তার এই বাসায় নিয়ে আসা হবে। তার যেই আত্মীয় স্বজন রয়েছেন সেই আত্মীয় স্বজনরাও এখানে এসেছেন এবং অনেকে ফুলের তোড়া নিয়ে এসেছেন, তারা হাজির হয়েছেন এখানে। যেমন সৈয়দ আশরাফুল ইসলামের ভক্তরা রয়েছেন, ঠিক তেমনিভাবে আওয়ামী লীগের নেতাকর্মীরা রয়েছেন, সরকারের মন্ত্রীরা রয়েছেন এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে আসলে জড়ো হয়েছেন। এবং সৈয়দ আশরাফুল ইসলাম আপনি জানেন যে সৈয়দ আশরাফুল ইসলাম এবারও সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি এই যে 2018 সালের 30 ডিসেম্বর কিশোরগঞ্জ থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, এর আগেও কিন্তু তিনি আরো 4 বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। 1996 সালে তিনি প্রথম সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। সেই সময়ে তিনি বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। এরপর 2001 সালে তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এরপর তিনি 2008 সালের নির্বাচনেও সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। সেই নির্বাচনে জয়লাভের পর তিনি আওয়ামী লীগের 2009 সালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছিলেন। এরপর তিনি 2016 সাল পর্যন্ত টানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন এবং 2014 সালের নির্বাচনে তিনি জয়লাভ করেছিলেন এবং তিনি এবারও সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তো তার এই লাশটি এখন এসে পৌঁছেছে তার এই 21 বেইলি রোডের বাসায়। এখানে যে মানুষ জড়ো হয়েছেন তারা এখানে শ্রদ্ধা নিবেদন করবেন এবং আজকে আনুষ্ঠানিকতা বলতে এখানে শুধু এই বাসার এই আনুষ্ঠানিকতাটাই রয়েছে। এখানে যারা আসবেন তার প্রতি শ্রদ্ধা জানানোর জন্য তারা এখানে আসবেন, যারা আসতে চান সরকারের মন্ত্রী, এমপি, সচিব থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও এখানে আসবেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা আসবেন। এরপর এখান থেকে এই লাশটি সিএমএইচে নিয়ে যাওয়া হবে। তো নিয়ে যেতে ঠিক কতক্ষণ সময় লাগবে সেটা এখনো আসলে বলা মুশকিল এবং এখানে যারা আসবেন শ্রদ্ধা জানানোর পরই লাশটি নিয়ে যাওয়া হবে। তারপর এই লাশটি সিএমএইচের হিমঘরে রাখা হবে। আগামীকাল সৈয়দ আশরাফুল ইসলামের 3টি জানাজা অনুষ্ঠিত হবে এবং সেই জানাজাগুলো শেষে রাজধানীর বনানী কবরস্থানে তাকে সমাহিত করা হবে। তো আপনি দেখতেই পেলেন যে সৈয়দ আশরাফের মরদেহবাহী যেই গাড়ি অ্যাম্বুলেন্স সেটি কিন্তু এখন তার 21 বেইলি রোডে রয়েছে। তো এই ছিল আমার কাছে এখানকার সবশেষ খবর। নাজিব, ধন্যবাদ আপনাকে। দর্শক, নাজিব জানাচ্ছিলেন আগামীকাল তার 3টি জানাজা হবে এবং বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে। তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি আমরা। ধন্যবাদ নাজিব আপনাকে। দর্শক, যাচ্ছি পরের সংবাদে। সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কের ঝাউইল ওভারব্রিজ এলাকায় ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে 3 জন নিহত হয়েছে। পুলিশ জানায়, শনিবার ভোরে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পারে ঝাউইল ওভারব্রিজ এলাকায় পাথর বোঝাই একটি ট্রাককে পেছন দিক থেকে ধাক্কা দেয় পিকআপ ভ্যান। এতে পিকআপটি দুমড়ে মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলে 3 যাত্রী নিহত হন। পরে নিহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে নেওয়া হয়। নিহতরা হলেন টাঙ্গাইলের ইদ্রিস আলী ও তার পুত্র মজনু মিয়া এবং পিকআপ চালক রাজু আহমেদ। নির্বাচনী প্রচার সামগ্রী সরাতে বেঁধে দেয়া 48 ঘণ্টা পেরিয়ে গেলেও রাজধানীর বিভিন্ন এলাকায় ঝুলছে পোস্টার, ব্যানার আর ফেস্টুন। এরই মধ্যে দক্ষিণ সিটির মেয়র আবারও ঘোষণা দিলেন 48 ঘণ্টার মধ্যে সরানো হবে সব। এ কাজে প্রার্থীদের সহযোগিতা চেয়েছেন তিনি।
সকালে রাজধানীর সেগুনবাগিচায় অস্থায়ী ক্যাম্প সরাতে গিয়ে তিনি এসব কথা বলেন। এদিকে ঢাকা উত্তর সিটির অনেক এলাকায় এখনো ঝুলছে নির্বাচনী পোস্টার ব্যানার। বিস্তারিত জানুন এআর বাদলের রিপোর্টে। 30 ডিসেম্বরের জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে রাজধানীতে ব্যানার, পোস্টার আর ফেস্টুন ব্যবহার করে প্রচার চালান প্রার্থীরা। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির কোথাও রাস্তার উপরে ঝুলন্ত, আবার কোথাও দেয়ালে সাঁটানো প্রচার সামগ্রী চোখে পড়ছে এখনও। অনেক ওয়ার্ডেই সরানো হয়েছে প্রচার সামগ্রী। আমাদের এমপির সহযোগিতা থাকলে ওইটা আরো তাড়াতাড়ি সম্ভব হতো। এসব সামগ্রী সরাতে প্রার্থীদের অনুরোধ করে 2 জানুয়ারি থেকে 48 ঘন্টা সময় বেঁধে দেন ঢাকা দক্ষিণ সিটির মেয়র। আগামী 48 ঘন্টার মধ্যে যাবতীয় সামগ্রী অপসারণের মধ্য দিয়ে পরিচ্ছন্ন নগরী নাগরিকদের হাতে পৌঁছে দিতে চাই। সময় পেরিয়ে যাওয়ার পরও অনেক এলাকায় প্রচার সামগ্রী রয়ে যাওয়ার কথা স্বীকার করে মেয়র বললেন, শিগগিরই পরিচ্ছন্ন হবে শহর। সেই সঙ্গে তিনি জানালেন, আগামী 48 ঘন্টার মধ্যেই সরানো হবে প্রার্থীদের নির্বাচনী ক্যাম্পগুলো। এমন হতে পারে কোনো অলিতে গলিতে এখনো কিছু পোস্টার, ব্যানার কিংবা ফেস্টুন থাকতে পারে। আমরা আশা করি আগামী 48 ঘন্টার মধ্যে আমরা এই সমস্ত অস্থায়ী নির্বাচনী যে ক্যাম্পগুলো রয়েছে ফুটপাতের উপর, রাস্তার উপর, সেগুলো আমরা অপসারণ করতে সক্ষম হব। এদিকে ঢাকা উত্তর সিটির অনেক জায়গাতেও এখনো সরানোর অপেক্ষায় রয়েছে নির্বাচনী সামগ্রী। এআর বাদল, আরটিভি, ঢাকা। 3 জেলায় আলাদা ঘটনায় 4 জনের মরদেহ উদ্ধার হয়েছে। সকালে কক্সবাজারের টেকনাফ উপজেলার মেরিন ড্রাইভ সড়কের পাশের বালুচর থেকে 2 রোহিঙ্গার মরদেহ উদ্ধার করে পুলিশ। এরা হলেন রোহিঙ্গা ক্যাম্পের খায়রুল আমিন ও আব্দুল্লাহ। পুলিশের দাবি, নিহত 2 জন মাদক ব্যবসায়ী। ইয়াবা ব্যবসা নিয়ে বিরোধে দুপক্ষের গোলাগুলিতে তাদের মৃত্যু হয়েছে। এদিকে দিনাজপুরের হিলির জাঙ্গই বাজার এলাকা থেকে ব্যবসায়ী এজাজুল হকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নড়াইলের লোহাগড়া উপজেলার সারুল বাগডাঙ্গা গ্রামে গৃহবধূ হাজের বেগমকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বাড়ির পাশে পুকুর পাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এদিকে ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে চুরির অভিযোগে রানা নামে এক যুবককে গাছের সঙ্গে ঝুলিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে। পরে নির্যাতনের ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে ঘটনা জানাজানি হয়ে যায়। এই ঘটনার সত্যতা স্বীকার করেন স্থানীয় ইউপি সদস্য ও চেয়ারম্যান। এর সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি করেন তারা। এদিকে গেল রাতের দিকে অভিযুক্ত নির্যাতনকারী শাহিনুর রহমান তুহিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শীতের প্রকোপ বাড়তে শুরু করেছে দেশের বিভিন্ন জেলায়। চাঁপাইনবাবগঞ্জে গত 1 সপ্তাহ ধরে বেড়েছে শীতের প্রকোপ। ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। এর সঙ্গে বেড়েছে ডায়রিয়া ও নিউমোনিয়া সহ ঠান্ডাজনিত বিভিন্ন রোগের প্রকোপ। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, গত 1 সপ্তাহে শীতজনিত রোগ নিয়ে প্রায় 300 রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। চুয়াডাঙ্গায় অব্যাহত রয়েছে মাঝারি শৈত্যপ্রবাহ। দিন দিন তাপমাত্রা হ্রাস পাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে এখানকার জনজীবন। আজ জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 8 ডিগ্রি সেলসিয়াস। কুড়িগ্রামেও শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। দুপুরের পর সূর্যের দেখা মিললেও সন্ধ্যার পর থেকে শীতের প্রকোপ আরও বাড়তে থাকে। আগুন জ্বালিয়ে দুর্ভোগ কমানোর চেষ্টা করছেন অনেকেই। অত্যধিক ঠান্ডার কারণে বোরো বীজতলা ও আলু খেতে ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। দর্শক, আগামী সপ্তাহ থেকে সারা দেশে তীব্র শৈত্যপ্রবাহের আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। দেশের উত্তরাঞ্চলে এ শৈত্য হবে বলেও জানান তারা। এই পরিস্থিতিতে শিশুদের বাড়তি যত্ন সহ বিশেষ নজর দেবার কথা বলছেন বিশেষজ্ঞরা। এ সময় শিশুদের কুসুম গরম পানি খেতে দেওয়া ও ধুলাবালিতে খেলতে না দেওয়ার পরামর্শ দিচ্ছেন তারা। ফজলুল হকের ক্যামেরায় আরাফাতুর রহমানের রিপোর্টে জানুন বিস্তারিত। এবার শীত একটু দেরিতে শুরু হয়েছে। বছরের শুরুতে জানুয়ারির 2 তারিখে তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 4.9 ডিগ্রি সেলসিয়াস। কুয়াশা কম থাকায় শীতের পাশাপাশি সূর্যের দেখা মেলায় শীতের অনুভূতি তেমন পাওয়া যাচ্ছে না। কিন্তু আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী 10 জানুয়ারির পর আরেকটি শৈত্যপ্রবাহ আসতে পারে। তখন ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। সেই কারণে সারা দেশে তীব্র শীতের অনুভূতি হবে বলে জানায় আবহাওয়া অধিদপ্তর। 10 তারিখের পরে থেকে তার একটা তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে এবং এই শীতের তীব্রতাটা নির্ভর করবে আপনার যে সূর্যের আলোটা কখন আসছে এবং কতটুকু
স্থায়ী হচ্ছে। সারা দেশে কোনো না কোনো জায়গায় শৈত্য প্রবাহ কিন্তু আছে, তবে এটা যখন আপনার এই স্প্রেডটা যখন পুরোপুরি উঠে যাবে, তারপরে যখন শুরু হবে তখন এটা বোঝা যাবে যে এটা কি, তার তীব্রতা কিরকম হবে, কতদিন স্থায়ী হবে। এদিকে এই শীতের কারণে সবচেয়ে বেশি বিপাকে পড়বে শিশুরা। সাধারণভাবে শিশু হাসপাতালে গড়ে 250 থেকে 300 রোগী ভর্তি হলেও এখন সেখানে প্রতিদিন 550-রও বেশি শিশু রোগী যাচ্ছে বলে জানায় হাসপাতালের চিকিৎসকরা। তাই শীতে শিশুদের ব্যাপারে বাড়তি নজর দেওয়ার কথা বললেন তারা। মা বাবাকে সবসময় উপদেশ দিই যে বাসা থেকে যখন বাসায় আপনি বাচ্চার পরিচর্যা করবেন তখন সকাল থেকে রাত পর্যন্ত আপনি হালকা কুসুম গরম পানিটা ব্যবহার করবেন বাচ্চাদের জন্য, এবং উষ্ণ আরামদায়ক গরম কাপড় ব্যবহার করা উচিত। আবার বাচ্চা যাতে সবসময় না ঘামে সেদিকেও খেয়াল রাখতে হবে, এবং প্রচুর পরিমাণে রঙিন শাকসবজি এবং ফলমূল আমরা খাওয়াতে বলি, যেটা শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে। এবং আর সবসময় বলি কি, ওই যে বাচ্চাদেরকে যাতে ধুলাবালিতে যাতে দৌড়াদৌড়ি না করে, মানে ধুলাবালিতে খেলাধুলা করলে যেটা ডাস্টে রাজি হয়, এখান থেকে কাশি বা শ্বাসকষ্টের প্রকোপটা বেড়ে যায়। শিশুরা অসুস্থ হয়ে গেলে গলির মুখের ফার্মেসি বা স্বঘোষিত ডাক্তারের চিকিৎসা না নেওয়ার অনুরোধ করলেন এই ডাক্তার। শীতকালীন রোগ ব্যাধি থেকে আরাফাতুর সংবাদ শেষ করব পাথরের অরণ্যের খবর দিয়ে। বিশ্বের পর্যটকদের অন্যতম আকর্ষণ চীনের ইউনান প্রদেশের কুনমিং এর স্টোন ফরেস্ট বা পাথরের অরণ্য। শত বছর ধরে সাগরের তলদেশে জমা হওয়া লাইমস্টোন ভৌগোলিক পরিবর্তনের কারণে উঠে আসে পৃথিবীর বুকে, আর জন্ম নেয় স্টোন ফরেস্ট। বিশ্বের একমাত্র পাথরের বনটিকে 2007 সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করে ইউনেস্কো। দর্শক, চমৎকার এই স্টোন ফরেস্ট ঘুরে এসে রিপোর্ট করছেন আমাদের সহকর্মী আতিকা রহমান। চীনের ইউনান প্রদেশের চিরবসন্তের শহর কুনমিং। কুনমিং থেকে 85 কিলোমিটার দূরে শিলিন শহরে রয়েছে এক বিস্ময়কর স্টোন ফরেস্ট বা পাথরের অরণ্য। বনের পুরো এলাকা জুড়ে কয়েক হাজার পাথরের পাহাড়। এই বনে পাতায় ছেয়ে থাকা সবুজের পরিবর্তে বিশাল পাথরের বৃক্ষ। এ যেন রূপকথার রাজ্য। স্টোন ফরেস্ট সত্যি অসাধারণ মায়াবী একটি জায়গা। এখানে 12 মাসই বসন্ত থাকে। পাথরের পাশাপাশি এই ফরেস্টের সবুজ প্রকৃতি এবং লেক ভীষণ ভালো লেগেছে। পাথরের অভূতপূর্ব সব কারুকার্য ও ফরেস্টের মধ্যে থাকা অপূর্ব লেকের টানে এখানে ছুটে আসেন নানা দেশের পর্যটক। চীনের কবি সাহিত্যিক ও দার্শনিকদের তীর্থস্থানও বলা হয় স্টোন ফরেস্টকে। আমি কোরিয়া থেকে এসেছি ঘুরতে, ভীষণ ভালো লাগছে। আমি বিশ্বের অনেক দেশে গিয়েছি কিন্তু এমন পাথরের বন পরিবেশ দেখিনি, অপূর্ব। স্টোন ফরেস্টে আসলে অন্য জগতে হারিয়ে যাই। নিজেকে ভাগ্যবান মনে করি যে আমার দেশে এত সুন্দর জায়গা আছে। এখানে আসলে অনেক গান কবিতা লিখতে ইচ্ছে করে। এই পাথরের বনের কল্পকাহিনী আমাকে ভীষণভাবে রোমাঞ্চিত করে। ফরেস্ট কর্তৃপক্ষের দেয়া তথ্য অনুযায়ী পাথরের অরণ্যের এই অবস্থা হয়েছে 270 মিলিয়ন বছর আগে। সে সময় হয়তো এখানে বড় ভূমিকম্প হয়েছিল। এরপর সাগরের তলদেশ থেকে বেরিয়ে আসে লক্ষ বছরের পুরনো বৈচিত্র্যময় বিরল পাথরের পাহাড়। বাংলাদেশ থেকে যাওয়া ট্যুরিস্টরাও স্টোন ফরেস্টের সৌন্দর্যে বিমোহিত হন। আমার কাছে অনেক ভালো লাগছে এটা দেখতে, এবং বাংলাদেশের লোকজন আরো কুনমিংয়ে আসা উচিত এই ন্যাচারাল ভিউ দেখার জন্য। আমার খুব ভালো লাগতেছে এখানে এসে, মানে এই ধরনের ভিউ তো আসলে দেশে দেখা যায় না। স্টোন ফরেস্টের প্রতি বছর নিজস্ব সংস্কৃতির নানা অনুষ্ঠানের আয়োজন করে ইউনানের আদিবাসীরা। বিশ্বের অন্যতম হেরিটেজ কুনমিংয়ের স্টোন ফরেস্ট। চায়নার এই পর্যটন কেন্দ্রে হাজার হাজার পর্যটক প্রতিদিন আসছে। বাংলাদেশের একটি দল এসেও অভিভূত হয়েছেন এখানকার প্রাকৃতিক পরিবেশ দেখে। তারা বলছেন এমন অপরূপ সৌন্দর্য তাদের মুগ্ধ করেছে। আতিকা রহমান, RTV, কুনমিং, চায়না। এরই সঙ্গে শেষ করব সন্ধ্যার সংবাদ। তবে শেষ করার আগে মার্কেন্টাইল ব্যাংক শিরোনামগুলো জানিয়ে যাব আরও একবার। শক্তিশালী বিরোধী দল না থাকলে প্রশ্নবিদ্ধ হতে পারে দেশের রাজনৈতিক ভবিষ্যৎ। সরকারকে দায়িত্বশীল ভূমিকা রাখার পরামর্শ বিশ্লেষকদের। বিদেশিদের কাছে নালিশ করা ছাড়া বিএনপির আর কোনো কাজ নেই বললেন কাদের। জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে, মন্তব্য ফখরুলের। গণফোরামের নির্বাচিত সদস্যদের সংসদে যাওয়ার ব্যাপারে ইঙ্গিত দিলেন ডক্টর কামাল। দল পুনর্গঠনের পরই আন্দোলনে যাওয়ার পরামর্শ বিএনপির তৃণমূল নেতাদের। এবং জননন্দিত রাজনীতিবিদ সৈয়দ আশরাফের মরদেহ ঢাকায় সংসদ প্লাজায়, কিশোরগঞ্জ ও ময়মনসিংহে জানাজা শেষে বনানীতে দাফন কাল।
সন্ধ্যার সংবাদ এই পর্যন্তই। RTVর সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন RTV অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com এবং youtube.com/rtvnews। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।